পাকশূন্য। পাকশূন্য ভাব হচ্ছে আজকে আমরা ম্যাচ হারাতে হয়েছে, আজকে আমরা সবকিছু হেরে গেলাম। নাকি আমাদের এখনো ফাইট করার মতো আরো কিছু আছে? এখনো কি সম্ভাবনা আছে কিনা আমরা আ যেন পরের রাউন্ডে যেতে পারি? বা আজকে কি আমরা যে হারলাম ৫-০ তে, এতে কি আমাদের সব শেষ হয়ে গেল? মেয়েরা খুব বাজে খেলছে। মেয়েদেরকে খুব এখন সতর্ক করতে হবে। মেয়েদেরকে এখন গালিগালাজ করতে হবে। পিটার বাটলারের ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করতে হবে। এগুলো কি এখন আমাদের ইম্পোর্টেন্ট বিষয় হয়ে উঠবে কিনা? দেখেন, আমরা সমালোচনা করবো আজকে। অবশ্যই গেমটাকে নিয়ে একটা সমালোচনার জায়গা আছে, কথা বলার জায়গা আছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, চায়না ম্যাচের পরে আমাদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল যে আমরা কোরিয়াকে হারাতে পারিবি, কোরিয়াকে আমরা হারাতে পারবো কিনা, বা কোরিয়াকে হাতে আমরা একটা ড্র এট লিস্ট আমরা বের করতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা আহ উত্তেজনা কাজ করছিল যে যদি কোনোভাবে যদি আমরা ড্রটা বের করতে পারি, তাহলে আমরা উজবেকিস্তানের সাথে হ্যাঁ, ম্যাচটা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা পরের রাউন্ডে যাব। কিন্তু আজকের ম্যাচটা আমাদের জন্য রিজেক্ট ছিল যে বাংলাদেশের সাথে চায়নার ম্যাচটাতেও এরকম যদি লক্ষ্য ছিল, এবং কেন বাংলাদেশের সাথে চায়না এতগুলো গোল দিতে পারে নাই, কেন আজকে শুধু এতগুলো গোল দিতে পারছে, আজকে আমরা সেটা এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করবো। দেখেন, প্রথমত পিটার বাটলার একটি ফরমেশনে আগের মতোই খেলিয়েছেন, এবং কিছুটা চেঞ্জেস তিনি করেছিলেন, তিনি একটা রিভিউ দিয়েছেন, এবং ওভারঅল তিনি আগের ওই ট্যাকটিক্সটা একই রকম ছিল। কিন্তু কেন আমরা ৫টা গোল খেলাম? এখানে ৫টা গোল খাওয়ার পেছনে তো আমাদের কিছু মিস্টেক আছেই, এবং এর সবকিছুর দোষ আবার ঘুরে ফিরে বাফুফের কাছে যাবে। বাফুফের কারণেই আজকে আমরা হয়তোবা এত খারাপ পারফরম্যান্স, মানে এতগুলো গোল আমাদের পৌঁছে করতে হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা খারাপই ছিল, আমরা হয়তো একটা হারতামই, এটাই আমাদের বাস্তবে ছিল। বাট এতটা বাজে, মাঝে কিছু জিনিস নিয়ে মনে হয়েছে যে বাজে ডিসিশন ছিল, যেখানে প্লেয়ার আরো ভালো করতে পারতো, সেটা ভুল হয়েছে। কিন্তু ইন জেনারেল মেয়েরা আজকেও ভালো খেলছে। দেখেন, এই সব টুর্নামেন্টে আমরা প্রথমবার খেলতেছি, আমাদের এই মেয়েরা প্রথমবার খেলছে। এখানে যে ভুলগুলো হবে এগুলো স্বাভাবিক। এই ভুলগুলো করবে, ভুলগুলো করে এই মেয়েরা শিখবে। কিন্তু দুঃখের বিষয় থাকছে এখানে যে এই সব ভুলগুলো আরেকটু রাস্টিফাইড হতে পারছে, আরেকটু ক্লিনিক্যাল হতে পারতো, যদি কিনা পাশে ছেড়ে এই টুর্নামেন্টটাকে সিরিয়াসলি তারা নিত, তাহলে হয়তো আমরা আরেকটু ভালো, আরেকটু বেটার ফুটবলটা খেলতে পারতাম। আজকে তোরা কিন্তু আমরা পেরেছি। দেখেন, কেন আমরা কথাগুলো বলছো? দেখেন, আকিরা আজকে একটা পেনাল্টি, প্রথম গোলটা হয় এবং পেনাল্টি থেকে হয়েছিল, এবং আকিরার ধাক্কা মানে ট্রেনও গিয়ে অনেকটা আনবিসি একটা ফাউল টেনে করে বসেন বক্সের ভিতরে। যখন বলটা কোনো পায়েও ছিল না, মানে অপোনেন্টের পায়েও বল ছিল না, তখন আননেসেসারি কম করে বসেছে। এই যে ওগুলো কিন্তু সে আগে থেকে জেনারেট কথা, এবং সেগুলো কোথায় জানবে? সে জানবে যখন বাংলাদেশ এই ম্যাচগুলোর আগে এরকম কম্পিটিটিভ ম্যাচ এইরকম দলের সাথে বা এরকম দলের করতে খেলে, বা ফিউজ টু দিস কোরিয়া, চায়না এদের মতো করে খেলে, এরকম দল জিততে বাংলাদেশ এসব ম্যাচ আগে খেলতো, এবং বাংলাদেশ হয়তো বা কম্পিটিটিভ হয়েছে এইখানে এই ভুলগুলো করতে হয়তো বা। কিন্তু কেন এই ভুলগুলো হচ্ছে? এই ভুলগুলো হবে, এটাই স্বাভাবিক, কারণ এই মেয়েরা প্রথমবার এই শক্তি কিন্তু খেলতে আসবে। এবং বাংলাদেশ কেন কিন্তু ভুল খেলছে এর মুহূর্তে কারণ হচ্ছে বাংলাদেশ বলের পজিশন রাখতে পারে নাই। এই সময় যে ভুলটা আবার চেষ্টা করছে, মেয়েরা দেখতেছিল যে তারা বল ঠিক করে হোল্ড করতে পারছিল না, কারণ খুব বেশি প্রেস ছিল, এবং চায়নার তুলনায় কোরিয়ার মেয়েরা বেশি ফিজিক্যালি স্ট্রং। বাংলাদেশ বল তুলনামূলক রাখতে পারছিল, কারণ চায়নার মেয়েরা তুলনামূলক কোরিয়ার থেকে কম আহ শক্তিশালী, কিছুটা উইক চায়নার মেয়েরা কোরিয়ার তুলনায়। এই কারণে বাংলাদেশ চায়নার কাছে কিছুটা বল পজিশন রাখতে পারছিল, বলগুলো সার্কুলেট করতে পারতেছিল মাঠের মধ্যে। কিন্তু কোরিয়ান ক্ষেত্রে এই ধরনের টিমের কিছু প্লেয়ার আছে যারা অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব 20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। এই কোরিয়া কিন্তু অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 17 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। তো আমার এখানেও কিছু প্লেয়ার আছে যারা ওই দলের অংশ ছিল, ওইসব দলের অংশ ছিল, এবং কিছু প্লেয়ার বাংলাদেশের এগেনস্টও খেলেছে। তো ফিজিক্যালি এবং কোয়ালিটি ওয়াইজ বাংলাদেশের তুলনায় এই দলটা অনেক বেশি বেটার ছিল, চায়নার তুলনায় এই দলটা আর কিনা বেটার মনে হচ্ছে। এই কারণেই বলা হয় যে কোরিয়ার এই দলটা এবার মোট ফেভারিট টু উইন দ্য এশিয়ান কাপ। তো বাংলাদেশের প্লেয়াররা যখন দেখতে পারলো যে বল বেশিক্ষণ হোল্ড করতে পারছিল না, তখন বাংলাদেশের মেয়েদের উচিত ছিল বলগুলোকে কিছু কিছু ক্ষেত্রে তারা বলগুলোকে পায়ে রাখার চেষ্টা করতেছিল। সেটা না করে তারা যদি বলগুলোকে 5 জন আক্রমণ করতে,
তাহলে হয়তো বা বলার সময় তাদের পায়ে রাখার স্থান কিন্তু এইসব জিনিসগুলো হয়তো বা এগুলো খুব টেকনিক্যালি বিষয়, টেকনিক্যাল বিষয়। এখানে বাংলাদেশের মেয়েরা হয়তো আরো শিখবে। এটাও যেন তাদের শিখার চান্স হিসেবে কাজ মনে করি। কারণ এই মেয়েরা এইসব এরকম হাই প্রেসিং ফুটবল তারা প্রথমবার ফেস করছে। তারা এইসব এইরকম ফুটবল সম্পর্কে তারা আগে অবগত ছিল না, বা এইরকম প্রপারলি তারা আগে কখনো ম্যাচে খেলেনি। তো এইসব কারণে তারা হয়তো বা আজকের এই ভুলগুলো করছে, এবং ৫টা ৬টা গোল আমাদের খাওয়ারই ছিল। আমার চার সাথেও খাইতে পারতাম, বাট লাকিলি মেয়েরা উইং খুব ভালো খেলছে। এবং যে ফিজিক্সটা চাইনার মেয়েদের ছিল, সেই ফিজিক্সটা কাছে বাংলাদেশের মেয়েরা কিছুটা হলেও কমপ্লিট করতে পারছে, যেখানে কোরিয়ার মেয়েরা আরো বেশি ফিজিক্যালি ইনস্টল, যে কারণে হয়তো বা মেয়েরা করতে পারে। এবং এখানে আরেকটা দোষ আমি পাশ থেকে দিব, যে এই মেয়েদেরকে ফিটনেস ট্রেনিং কেন আরো ইনহ্যান্স ফিটনেস ট্রেনিং করানো হয় না? কেন এই মেয়েদেরকে আরো কোয়ালিটিফুল ইকুইপমেন্টের মাধ্যমে তাদের পুরো সিস্টেমটাকে পুরো ফার্স্টের মধ্যে রাখা হয় না? এসব কারণে কিন্তু তারা এইসব অপোনেন্টের চেনার মতো অভিযানের কাছে একেবারে উড়ে যায়, এরকম ফিজিক্যালি এবং একেবারে বিধ্বস্ত হয়ে করে। কিন্তু বাকি যদি একটা সিস্টেম আনতো, যেখানে মেয়েরা পুরো বছর একটা প্ল্যানের মধ্যে থাকবে, তারা কি করবে না করবে, ফিজিক্যালি কিভাবে ইমপ্রুভ করবে, এবং তারা পাশে যারা একটা ফর্মেটিভ মাধ্যমে বা একটা ফিজিক্যাল থাকবে, যে সব পুরো ১২টা মাস এই মেয়েদেরকে মনিটর করবে, যেটা ক্রিকেটে হয়। ক্রিকেটে প্রত্যেকটা প্লেয়ার যারা কন্ট্রাক্টের আন্ডারে থাকে, তারা ১২টা মাস একটা ফিজিওর আন্ডারে থাকে। এই ফিজিও পুরো ১২ মাস তাদেরকে দেখে কতটুকু ওজন বাড়লো, ফিজিক্যালি কতটুকু ইউজ করলো, কতটা ইনফিউজ হলো, এই পুরো হিস্ট্রিটা ওই ফিজিও কিছু থাকবে। তো মেয়েদেরকেও ওই ফিজিক্যালি ওই ইনস্টল করার জন্য আরো বেশি আপনাকে কাজ করতে হবে, এরকম ইনহেন্স আরো ট্রেনিং করাতে হবে। ওটার একটা বড় উদাহরণ হতে পারে বার্সেলোনা। এখন বার্সেলোনার এত বেশি ফিজিক্যালি ফুটবল খেলার কিন্তু বাস্তবতা ছিল। বাস্তবতা ঠিকই তারা ফুটবল খেলতো, ফল ফুটবল বাইরে খেলতো, স্লো ফুটবল খেলতো, কিন্তু কনসেন্টলি এটার পরে কি হচ্ছে, এই খুব কুইক খেলতে হচ্ছিল না বার্সেলোনা ছেলেদের। এ কারণে তাদের ইনহেন্স ট্রেনিং এর মধ্যে দিয়ে ফেলে হয়েছে। অ্যাডাপ্টেশনের ব্যাপার অর্থাৎ ওরা কোয়ালিটি অনেক বেশি বেটার, এই কারণে তারা খুব বেশি কুইকলি ওটা রিকভার করতে পারছে। বাট আমাদেরও ওটা করতে হবে যে আমরা যেন কুইকলি ধরে নিতে পারি, সেটা ব্যবস্থা না আমাদের করতে হবে। কারণ ফিজিক্যালি ইমপ্রুভ করা ছাড়া আমাদের খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। এবার আসি আমাদের পরের ম্যাচ উজবেকিস্তানের সাথে, সেহেতু সেখানেও আমাদের কিছুটা নজর রাখতে হবে। আজকে উজবেকিস্তানের সাথে চায়নার ম্যাচ আছে, ওই যখন তখন উজবেকিস্তান 1 গোল ডাউন টু চায়না। ফার্স্ট হাফটা তখন শেষ হচ্ছে। তার ফার্স্ট হাফ পর্যন্ত দেখার পর আমি যতটুকু অ্যানালাইসিস করলাম, এই দলটার মূলত ফরমেশনটা হচ্ছে 4-4-2। সাথে তারা 5-4-2 খেলেছে, যেটা চায়না আরো বেশি প্রেস করবে, হয়তো না তারা আগের ম্যাচটা শিখতে আগে হয়ে তারা হয়তো বা 4-4-2 খেলে ওই বল পজিশন রেখে হয়তো বা খুব বেশি খেলতে পারে না, ওইটা ফুল ফেজে ডিফেন্ডিং করার জন্য চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের সাথে তারা এই কাজটা করবে না, তারা হয়তো 4-4-2 বা একটু অ্যাটাকিং করার চেষ্টা করবে। তবে তাদের হাতেও ওই সম্ভাবনাটা আছে, পরের রাউন্ডে হইতেই পারে। তো দুইটা বলই ম্যাচ জিতার জন্য খেলবে। অলরেডি যেহেতু উজবেকিস্তান 1 গোল ডাউন এবং তারা কোনো রকম অ্যাটাক ক্রিয়েট করতে পারে না চায়নার সাথে, হ্যাঁ, সেটা আমরা ধরে নিতে পারি যে হয়তো এই ম্যাচটা উজবেকিস্তান হেরে যাবে। ধরে নিলাম আমরা তারা 1-0 হারবে, এবং বাংলাদেশের থেকেও তাদের 2 গোলের একটা ডিফারেন্স, তারা 2 গোলে বাংলাদেশের থেকে এগিয়ে থাকবে। তারা অবশ্যই কথা এই ম্যাচ যদি তারা 1 গোলে হারে, তারপরে চায়নার পরে বাংলাদেশ, উজবেকিস্তান, এবং তারপরে হবে চায়নার পরে হবে উজবেকিস্তান হবে বাংলাদেশ। এটা হবে হয়তো বা এই 4টা সিরিয়াল। কিন্তু বাংলাদেশের ম্যাচে ভাঙা খাওয়া অ্যাটাকিং খুঁজে খেলবে, তারা ফাঁকি ইংরেজি ধরে নিয়ে তারা 4-4-2 খেলবে। তখন বাংলাদেশ পাশে কিছু ওপেনিং থাকবে গোলকিপার করার। আজকের চায়নার এই ব্যাকলাইনটাকে ভাঙতে বেশ কষ্ট করতে হয়েছে। একটা পেনাল্টিতে তারা গোল করেছিল, প্রথম হাফদের কথা বলতেছি আমি, তো এখন আমি ব্যাপারটা করতেছি। তো তাদের একটা পেনাল্টি থেকে গোলটা করতে হয়েছিল। কিন্তু এখানে চায়না যেটা একটা চেষ্টা করতেছিল, বারবার ড্রিবল করে চেষ্টা করতেছিল, ড্রিবল করে বক্সের চেষ্টা করতেছিল, পুটিং স্পেস চেষ্টা করেছিল, যেটা তারা পারতেছিল না বলেই অনেকক্ষণ ধরে তারা 45 মিনিটস তারা জোন করতে পারে নাই। এরপরে তারা একটা ট্রাইফি পেয়েছিল। তো বাংলাদেশকে চেষ্টা করতে হবে এখানে আপনার ঋতুপর্ণাকে ড্রিবল গুলো করতে হবে। আমার মনে হয় উনি তাকে আমার ফার্স্ট 11 দেখলে চেষ্টা করে ড্রিবল করে বলগুলোকে কাটিং সেট করে
প্রিন্সের তোমার তোর এবং বক্সের চিপার চেষ্টা যদি করেন, তাহলে শুটিং স্পেস তৈরি করতে হবে বাংলাদেশকে। কারণ এরা খুবই ডিফারেন্ট টিম খুবই সলিড টাইপের সিস্টেমিক সলিড করে থাকে। আজকে চায়না দেখলাম এবং তারা তাদের তাদের ফিজিক্সটাও খুব ভালো এবং তাদের ফিজিক্সটা খুব ভালো। বাংলাদেশকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু চায়নার সাথে তারা ফিজিক্যালি পারে নাই। তাই মানে বাংলাদেশ করে ফিজিক্যালি ব্যাটেলটা ইভেনলি হতে পারে তো আমি মনে করতেছি। তো বাংলাদেশের যে ম্যাচটার জন্য বাংলাদেশকে বলগুলোকে ভিতরে মানে এই জোন 16 বা জোন 14 ওই এরিয়াতে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। বাংলাদেশকে লং স্ট্রিপ অ্যাক্টিভ দিতে হবে, কারণ তারা মুখের খুব বেশি স্পেস বাংলাদেশের প্লেয়ারদেরকে দিবে না। তারা যদি 4-4-2 খেলে, তারা একটা 5 বা 6 ম্যান ব্যাকলাইন তৈরি করবে, যখন কিনা তারা কাউন্টার টেস্ট করবে। এবং তারা কিন্তু গোল করার খুব বেশি একটা মোড়ে তারা যায় না, আনলাইস ইউ গিভ দেম দ্যাট মাচ স্পেস টু রান। বাংলাদেশের ওই স্পেসটা হতে পারে সবাইকে রান করার জন্য। এবং বল পায়ে হোল্ড করতে হবে, বল যেটা পায়ে হোল্ড করবে there is a much more possibility তারা বাংলাদেশ সেখান থেকে ম্যাচটা জিতে আসতে পারবে। দেখেন দুইটা টিম থার্ড বেস্ট রানার আপ হিসাবে থার্ড বেস্ট টিম হিসাবে যাবে এবং এই টুর্নামেন্টে বাংলাদেশকে যেতেই হবে, কারণ ফিলিপাইন এবং ইরানের মধ্যে একটা ম্যাচ হবে। এখান থেকে ধরে এবং ফিলিপাইন জিতে যাবে। এবং যেহেতু ফিলিপাইনের গোলদান ইরান থেকে কম, ইরানের -7 এবং ফিলিপাইনের -4, ফিলিপাইন ইরান তারপরে সেখান থেকে বাদ করতেছে। আর হোপফুলি আমি হোপ করি সেটা ইন্ডিয়া আর আউট অফ দ্য টুর্নামেন্ট এখান থেকে একটা মোড়া বাংলাদেশ তুলে যেতে পারে যে বাংলাদেশ সেকেন্ড বেস্ট টিম হিসাবে এখানে কোয়ালিফাই করতে পারে। আর যদি এরকম হয় ফিলিপাইনের ম্যাচে যদি ড্র হয়ে যায় এবং বাংলাদেশ সেখানে দুটো রেট, তাহলে বাংলাদেশ যাবে, এটা মোটামুটি শিওর। তো বাংলাদেশ এই দুটার জন্য অনেক বেশি আটকে থাকতে হবে যে অপর দুইটা গ্রুপে কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে স্ট্যান্ডিংসে, সেটা দিয়ে বাংলাদেশে খেয়াল রাখতে হবে। তো after all the preparation যেটা মূল ইম্পর্টেন্ট হতে পারে, বাংলাদেশের ম্যাচ জিততে হবে এবং জিতার জন্য পায়ে বল রাখতে হবে, জিবেল করতে পারতে হবে এবং জিবেল করে সিং গোলের মাধ্যমে জোন 16 বা জোন 17 ও এরিয়াতে বাংলাদেশের প্লেয়ারদেরকে বলগুলোতে ছাড়তে হবে, বলগুলোকে নিতে হবে এবং সেইখানে বাংলাদেশের মিক্সিংটা আবার ভেরি ইম্পর্টেন্ট হবে। এবং আমি হয়তো ম্যাচে বাংলাদেশের মিক্সিংটা অন্য দুইটা ম্যাচের থেকে যেটা প্রাপ্তম চলে গেলে আমি মনে করি, কারণ ফিজিক্যালি যেহেতু বাংলাদেশ এবং উজবেকিস্তানের তাদের ফাইটটা খুব বেশি আনইভেন হবে না, ইভেন হবে বলে আমি আশা করতেছি। তো আমি আশা করি এই ম্যাচে বাংলাদেশ একটা জয় লাভ করবে এবং জয় লাভ করা উচিত, কারণ এই দলটা মানে উজবেকিস্তান দলটা অনেক বেশি ভালো না বাংলাদেশের তুলনায় এবং অনেক বেশি খারাপ না, ইভেন ছাই খাবে বলে আমি মনে করতেছি। আপনাদের কি মনে হয়? দেখছি না, ভালো থাকবেন, ঠিক থাকবেন, ধন্যবাদ।